আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের প্রেরণ বিকৃতি অধ্যায়ের ম্যাথ করেছিলাম। তো আজও আমরা ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটি করব। তো দেখো ম্যাথটা একটু পড়ো। তো দেখো, চিত্রের ল্যাব জয়েন্টটিকে 3/4 ইঞ্চি বেসের রিভেট দ্বারা সংযোগ করা হয়েছে। সর্বোচ্চ নিরাপদ বল পি এর মান বাহির করো। সর্বোচ্চ নিরাপদ বল পি এর মান বাহির করো যাতে রিভেটটির শিয়ার পীড়ন 14 KSI এবং প্লেটের বেয়ারিং পীড়ন 18 KSI এর মধ্যে সীমাবদ্ধ থাকে। ধরে নাও আরোপিত বল পি 4টি রিভেটের মধ্যে সমভাবে বণ্টন করা হবে। আচ্ছা দেখো, এই প্রশ্নটা থেকে আমরা যে গিভেন ডাটাগুলো আছে সেই গিভেন ডাটাগুলো একবার লিখে নেই। তো দেখো, এই জায়গায় যে রিভেটের যে ব্যাস, দেখো এই যে এই জায়গায় বলছে যে রিভেটের ব্যাস কত, বলো এই যে রিভেটের ব্যাস দিয়ে আছে হলো 3/4 ইঞ্চি। তাহলে দেখো আমরা গিভেন ডাটাতে ডি এর মানটা একটু লিখে নেই যে ডি সমান সমান 3/4 ইঞ্চি। এটা কি বলো, এটা হলো রিভেটের ব্যাস দেওয়া আছে। তো দেখো এরপরে কি বলছে, যে এরপরে বলছে যে শিয়ার পীড়নের মানটা দেওয়া আছে। এই যে দেখো, এই যে শিয়ার পীড়ন কত বলো 40 KSI। তো দেখো আমরা শিয়ার পীড়নটা লিখি যে শিয়ার স্ট্রেস ইকুয়াল টু কত বলো 14 ইন্টু KSI এতে আছে। তো দেখো আমরা এটা এককটা এরকম কি লিখবো, আমরা এরকম কি লিখতে পারি, দেখো যে 14 ইন্টু 10 কিউব। এককটা হবে কত বলো, এককটা হবে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এরপরে কি বলছে যে বেয়ারিং পীড়নের মানটা দেওয়া আছে। দেখো এই যে বেয়ারিং পীড়ন, সেই বেয়ারিং পীড়নের মান দেওয়া আছে কত বলো। বেয়ারিং পীড়নকে আমরা সাধারণত SB দ্বারা প্রকাশ করি। দেখো SB সমান সমান এই মানটা দেওয়া আছে 18 ইন্টু 10⁻³ এককটা কি হয়ে বলো, এককটা হবে অবশ্যই পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো আমরা আমাদের এই জায়গায় কি বলছে যে পি এর মানটা বের করতে বলছে, যে পি এর মান অজানা, সেই পি এর মানটা বের করতে বলছে, যে পি সমান সমান কত হবে সেটা বের করতে বলছে। তো দেখো আমাদের পি বের করতে বলছে কি বলো, নিরাপদ পিটা বের করতে বলছে, যে সর্বোচ্চ নিরাপদ পি বা নিরাপদ যে বল সে বলটা বের করতে বলছে। তো দেখো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা এর জন্য যদি আমরা একটা সংজ্ঞা পড়ি, যে আসলেই দেখো শেয়ার পীড়নের সংজ্ঞাটা এরকম করে বলছিলাম যে শেয়ার পীড়ন সমান সমান বা শেয়ার পীড়ন টানা বলের কারণে যদি রিভেটটা ছেড়ে যায় তাহলে কি হয় বলো, শেয়ার পীড়ন। আর যদি টানা বলের কারণে প্লেট ছেড়ে যায় তাহলে তখন কি হয় বলো, তখন হয় বেয়ারিং পীড়ন। তো দেখো রিভেট কি বলো, এই যে দেখো এই যে এটা হলো একটা রিভেট আমি সম্ভবত এরকম কিছু তোমাদের চিনাই দিয়েছিলাম, যে বেসিক ক্লাস নিয়েছিলাম। তো এটা হলো কি বলো, এটা হলো রিভেট। তো এই টানা বলের কারণে, তো দেখো এই যে এই পি এবং এই পি এই দুইটা বলের কারণে যদি রিভেটটা ছিঁড়ে তখন কি হবে বলো, তখন হবে শেয়ারিং পীড়ন। তো দেখো আমরা এই জায়গায় শেয়ার স্ট্রেস বা শেয়ারিং পীড়নের সম্বন্ধে, যেহেতু শেয়ার স্ট্রেসের মান দেওয়া আছে তাহলে আমরা সূত্র ফেলাই। হ্যাঁ, তো দেখো এরকম করে আমরা শুরুতে লিখি যে শেয়ার স্ট্রেস সমান সমান আমরা কি জানি বলো, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তো দেখো এটা যদি আমরা এরকম করে লিখি আবার, যে বলের মান কত দেওয়া আছে বলো, বলের মানটাও জানা, বলের মানটা আমরা বের করব। এ সমান সমান কি লিখতে পারি, দেখো এই যে রিভেট, এই যে দেখো এই যে এটা হলো রিভেটটা যদি ছিঁড়ে তাহলে রিভেটটা দেখতে হয় বৃত্তের মতন, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় বৃত্তের ক্ষেত্রফলটা লিখি। তো দেখো বৃত্তের ক্ষেত্রফল হতেছে π/4 ইন্টু ডি স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি বলো, π/4 ইন্টু ডি স্কোয়ার। কিন্তু দেখো তো এই জায়গায় রিভেট আছে, একটা রিভেট কত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়, দেখো তো এই যে একটা রিভেট এক জায়গায় ছিঁড়বে বলে মনে হয়। দেখো তো এই যে দেখো এই জায়গাটায় রিভেটটা ছিঁড়তে পারে। একটা রিভেট কোন জায়গায় ছিঁড়বে বলো, এই যে দেখো এই জায়গাটায় রিভেটটা ছিঁড়তে পারে। তো দেখো আমি এরকম কি সূত্রের মধ্যে বলছিলাম, যে কি বলছিলাম বলো, যে বল বাই ক্ষেত্রফল ইন্টু
ইনটু রিভেট যত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়। তো দেখো আমার কাছে মনে হচ্ছে এই রিভেটটা দুটা প্লেটের জন্য এক জায়গায় ছিঁড়তে পারে। যেহেতু প্লেটটা রিভেটটা এক জায়গায় ছিঁড়তে পারে, তার মানে যখন একটা রিভেট যদি এক জায়গায় ছিঁড়ে, তাহলে রিভেট আছে মোট কয়টা বলো? এই যে এই চিত্রটা একটু খেয়াল করো, রিভেট আছে মোট হলো 4টি। একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে একটা রিভেট যদি এক জায়গায় ছিঁড়ে, তাহলে 4টা রিভেট ছিঁড়বে কই জায়গায় বলো? 4 জায়গায়। সেজন্য আমাদের অতিরিক্ত এই জায়গায় 4 দিতে হবে। ঠিক আছে, আমাদের অতিরিক্ত এই জায়গায় একটা কি করতে হবে বলো? ফর এড করতে হবে বা 4 দিতে হবে। তো দেখো এই লাইনটা যদি আমরা আর একটু ভালোভাবে ক্যালকুলেশন করি, তাহলে হয়তো এরকম হয় যে শেয়ার স্টেজ ইন্টু আর গুণ করতে চাচ্ছি আমি, তাহলে হচ্ছে পাই ইন্টু ডি স্কোয়ার ইন্টু 4 ইন্টু পি ইন্টু কত বলো? 4। এই দেখো এই যে পাই বাই 4 এর নিচে যে 4টা ছিল, সেই 4টা আর গুণ করার জন্য পি এর সাথে গুণ আকারে চলে গেল। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি শুধু একটা আমরা যদি এখন মানগুলো বসাই, তাহলে এই জায়গা থেকে পি এর একটা মান পাবো। তো দেখো শেয়ার স্টেজের মান কত দেওয়া আছে বলো? শেয়ার স্টেজের মান দেওয়া আছে হলো 14 ইন্টু 10 কিউব, 14 ইন্টু 10 কিউব। আমাদের সাথে কি করতে হবে বলো? এককটা লিখতে হবে। তো এককটা কি দিয়ে আছে বলো? পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার ইন্টু পাই ইন্টু, আচ্ছা দেখো তো এই যে ডি এর মানটা কত দিয়ে আছে বলো? ডি এর মান দিয়ে আছে 3/4। এই যে দেখো ইঞ্চিতে ডি এর মান দিয়ে আছে কত বলো? 3/4। তাহলে এরকম করে আমরা লিখতে পারি যে 3/4 ইন্টু ডি স্কোয়ার, সাথে এককটাও লিখে দাও। এককটা হবে কত বলো? এককটা হবে ইঞ্চি স্কোয়ার। এককটা হবে ইঞ্চি স্কোয়ার ইন্টু 4 ইকুয়াল টু বলো, পি এর মানটা আমরা বের করব, পি ইন্টু 4। এই 4 এর কোনো একক নাই। তো দেখো তো আমরা কি করতে পারি? আমরা যদি একটা কালার পেন নেই, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। দেখো তো দেখো এই যে এই পাশে দেখো এই ইঞ্চি স্কোয়ারটা কই আছে বলো? ইঞ্চি স্কোয়ারটা উপরে আছে, এটা উপরে আছে এবং এই ইঞ্চি স্কোয়ারটা নিচে আছে। তো দেখো আমরা দুটো কিন্তু কাটাকাটি করতে পারি। তো যদি এই একটা ইঞ্চি এবং একটা ইঞ্চি যদি আমরা কাটাকাটি করি, তাহলে পি এর একটা যে মান পাবো, সেই পি এর মানটা কিসে বের হবে বলো? পি এর মানটা পাউন্ডে বের হবে। তো এই জায়গায় দেখো আমি পি এর মানটা লিখে দিচ্ছি। তো দেখো আমরা ক্যালকুলেশন করলে পি এর একটা মান পাবো। তো পি সমান সমান কি লিখতে পারি বলো? পি সমান সমান দেখো কত বের হয়, এটা ক্যালকুলেশন করো। এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে পি এর মানটা হইতেছে, দেখো পি এর মানটা হইতেছে কত? 24740.04। এককটা কিসে হবে বলো? এককটা হবে পাউন্ডে। ঠিক আছে, তো আমরা পি এর একটা মান পেলাম, সেটা হলো কত বলো? 24,740.04 পাউন্ড। ঠিক আছে, তো আমরা এই পি এর মানটা কিসের জন্য পেলাম বলো? পি এর মানটা আমরা পেলাম শেয়ার স্ট্রেসের জন্য। তো এখন আমরা যে এই যে বেয়ারিং পীড়ন বা বেয়ারিং পীড়নের জন্য আরেকটা পি এর মান বের করব। তো দেখো এই জায়গায় আমরা আরেকটা সূত্র যদি ফেলে এরকম করে, তো দেখো এরকম করে যদি আমরা আরেকটা সূত্র ফেলাই, এস বি বেয়ারিং পীড়ন সমান সমান এস বি বেয়ারিং পীড়ন সমান সমান আমরা জানি কি বলো? বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তো দেখো এরকম করে এই লাইনটা যদি আমরা আবার একটু ক্যালকুলেশন করি, উপরে হলো পি, এবং আমরা যদি এই সংজ্ঞাটা আবার একটু পড়ি, যে টানা বলের কারণে যদি প্লেট ছিঁড়ে যায়, এই যে দেখো এই যে প্লেটটা যদি ছিঁড়ে যায়, এই টানা বলের কারণে যদি প্লেট ছিঁড়ে যায়, তখন তাকে আমরা কি বলবো বলো? তখন তাকে আমরা বলবো বেয়ারিং পীড়ন। তো সুতরাং দেখো এই জায়গায় এর যে ক্ষেত্রফল, সে ক্ষেত্রফলটা হবে কি বলো? বা প্লেটের যে ক্ষেত্রফল, সে ক্ষেত্রফলটা হবে ডি ইন্টু টি। প্লেটের ক্ষেত্রফল হবে কি বলো? ডি ইন্টু টি। তো দেখো এরকম কি আমরা লিখি যে ডি ইন্টু টি। আচ্ছা দেখো তো একটা প্লেট সাধারণত এক জায়গায় ছিঁড়তে পারে।
বা একটা গর্ত, দেখো এই যে গর্তগুলো যদি কোনোভাবে ছিঁড়ে তাহলে কি হয় বলো, এক জায়গায় ছিঁড়তে পারে। তো আমি দিছিলাম এরকম করি যে দেখো ক্ষেত্রফল ইনটু একটি প্লেট যত জায়গায় ছিঁড়বে বলে মনে হয়, তাহলে একটা প্লেট সাধারণত এক জায়গায় ছিঁড়ে, তাহলে দেখো এই গর্ত আছে কয়টা বলো, 4টা, সেই জন্য আমাদের অতিরিক্ত এই জায়গায় 4 গুণ করতে হবে, গুণন 4। ঠিক আছে, তো এখন দেখো যদি আমরা এটা একটু আড়াআড়ি গুণ করে দিই তাহলে এরকম হয় যে এস বি ইন্টু ডি ইন্টু টি ইন্টু 4 ইকুয়াল টু পি। ঠিক আছে, তো দেখো আমরা যদি এই জায়গায় মানগুলো একটু বসায় দেই যে আসলে বিয়ারিং পিরিয়ডের মান কত বলো, বিয়ারিং পিরিয়ড সমান আমরা জানি 18 ইন্টু 10 কিউব, 18 ইন্টু 10 কিউব, এককটার সাথে লিখতে হবে। তো একক কি আছে বলো, পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার ইন্টু, আচ্ছা দেখো তো এই ডি এর মানটা কোনটা দেবা, দেখো তো এই গর্তগুলোর ভিতরে, দেখো তো এই যে এই গর্তগুলোর ভিতরে সাধারণত কি ছিল বলো, এই রিভেটটা ছিল, এই গর্তের ভিতরে রিভেটটা ছিল, সুতরাং রিভেটের যে বেশ হবে এই গর্তর বেশ কি হয় বলো, একই হবে। তো রিভেটের বেশ কত দিয়ে আছে বলো, 3/4। তো রিভেটের যে বেশ, সেই বেশটা আমরা এই জায়গায় লিখি 3/4, 3/4, এককটা কি হয় বলো, এককটা ইঞ্চি, ইনটু, এখন দেখো টি প্লেটের যে পুরুত্ব, সেই পুরুত্বটা দেখো এই যে জায়গায় দেওয়া আছে যে প্লেটের পুরুত্ব কত বলো, 7/8 ইঞ্চি। ঠিক আছে, দেখো এই যে দুই জায়গায় দেখিয়ে দিছে যে প্লেটের যে পুরুত্ব, সেই পুরুত্বটা হলো 7/8 ইঞ্চি। তো দেখো এই জায়গায় আমরা এর সাথে গুণ করছি 7/8 ইঞ্চি। অতিরিক্ত কি যোগ, অতিরিক্তের সাথে কি গুণ করতে হবে বলো, এই 4টা। ঠিক আছে, তো দেখো এটা এরপরে ক্যালকুলেশন করলে সামনে সমানের কি ডান পাশে কি আছে বলো, সমানের ডান পাশে আছে পি। তো দেখো এটা যদি আমরা একটা ক্যালকুলেশন করি, আমরা যদি এটা এই লাইনটা ক্যালকুলেশন করি তাহলে পি এর একটা মান পাবো। তার আগে আমরা এককগুলো কাটাকাটি করতে চাচ্ছি যে আসলে এককগুলো দেখি কাটাকাটি করা যায় কিনা। এর জন্য দেখো আমি একটু পেনটা কালার পেন আনি একটা। তো দেখো এই যে একটা ইঞ্চি, এই যে একটা ইঞ্চি, এই দুটো ইঞ্চি যদি দেখো গুণ আকারে আছে, তো এই দুটো ইঞ্চি যদি আমরা গুণ করি তাহলে হবে কি বলো, ইঞ্চি স্কোয়ার। দেখো এই ইঞ্চি স্কোয়ারটা কই আছে বলো, উপরে আছে, এবং দেখো নিচে আর একটা ইঞ্চি স্কোয়ার আছে। তো দেখো এই দুটো ইঞ্চি, এই উপরের একটা ইঞ্চি স্কোয়ার এবং নিচের একটা ইঞ্চি স্কোয়ার আমরা কি করতে পারি বলো, কাটাকাটি করতে পারি। দেখো এই যে একটা ইঞ্চি স্কোয়ার আছে। ঠিক আছে, তো দেখো যদি এই ইঞ্চি স্কোয়ার এবং ইঞ্চি স্কোয়ার কাটাকাটি থাকে করি তাহলে যে পি এর যে মানটা, সে মানটা কিসে বের হবে বলো, পি এর মানটা বের হবে পাউন্ডে। তো দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে পি এর একটা মান পাবো। তো পি সমান সমান কত লেখা যায় বলো, পি সমান সমান এটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো পি এর যে মান বের হয় সেটা হতেছে বলো 47,250, 47,250। এককটা কি হবে বলো, এককটা অবশ্যই পাউন্ড হবে। ঠিক আছে, তো এককটা আমরা পাউন্ডে দিলাম। আচ্ছা এখনকার কথা হলো যে আমরা উত্তর কোন পি লিখবো, উত্তরে আমরা কোন পি এর মানটা লিখবো। একটা পি এর মান আমরা পেলাম যে 24,740.04 পাউন্ড, এবং আরেকটা পি এর যে মান পেলাম সেটা কত বলো, 47,250 পাউন্ড। ঠিক আছে, এখন দেখো এই যে কি বলছে যে সর্বোচ্চ নিরাপদ বল পি এর মান বের করো। আসলেই বল সর্বদাই, নিরাপদ বল সর্বদাই ছোট বলটা নিতে হয়, এবং নিরাপদ ব্যাস সর্বদাই বড় ব্যাসটা নিতে হয়। আসলে এই বিষয়ে আমরা যে টর্কের যে অধ্যায় আছে সে জায়গায় ভালোভাবে আলোচনা করব। আপাতত এই জিনিসটা মুখস্থ করে নাও যে আসলে নিরাপদ বল সর্বদাই কি নিতে হয় বলো, ছোট বলটা নিতে হয়, এবং নিরাপদ ব্যাস সর্বদাই বড় ব্যাসটা নিতে হয়। সেক্ষেত্রে এই জায়গায় অবশ্যই যে অ্যান্সার হবে পি এর মানটা হবে কত বলো, 24,740.0 পাউন্ড। ঠিক আছে, তাহলে পি অ্যান্সার আমরা লিখবো কি বলো, পি সমান সমান হতেছে 24,740.04। অ্যান্সার আমরা কোনটা দেবো বলো, যে ছোট যে পি এর মানটা সে মানটা দেবো। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের যে 2 নম্বর ম্যাথ, সেই 2 নম্বর ম্যাথটা হলো এই ম্যাথটা। তো ম্যাথটা একটু পড়ো। একটি স্টিল বারের ব্যাস 50 মিলিমিটার এবং দৈর্ঘ্য 2 মিটার।
যাকে 50 মিলিমিটার পুরুত্বের একটি কাস্ট আয়রনের শেল দ্বারা পেঁচানো আছে। ঠিক আছে। আচ্ছা, ইহাকে 0.8 মিলিমিটার ছোট করতে কত বলের প্রয়োজন হবে? স্টিলের জন্য যে দেওয়া আছে, হলো কত বলো, 200 গিগা প্যাসকেল বার, সরি 200 গিগা প্যাসকেল, এবং কাস্ট আয়রনের জন্য যে দেওয়া আছে সেটা হলো কত বলো, 100 গিগা প্যাসকেল। ঠিক আছে। তো দেখো আমরা এই ম্যাথের জন্য আসলে এই ম্যাথটা কি বলছে সেটা আমরা পরে বুঝবো। এই ম্যাথটা বোঝার আগে আমরা ম্যাথটা ক্যালকুলেশন করবো বা ম্যাথটা আগে সম্পন্ন করব, পরবর্তীতে ম্যাথটা বোঝার চেষ্টা করব। তো যে গিভেন ডাটাগুলো আছে সেই গিভেন ডাটাগুলো একটু লিখি। তো দেখো স্টিলের জন্য যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা এই পাশে লিখবো। আর কি বলে যে এই যে কাস্ট আয়রনের জন্য যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা কি বলো এই পাশে লিখবো। ঠিক আছে। তো দেখো আমরা এরকম করে যে ডাটাগুলো লিখি। তো দেখো শুরুতে কি বলছে যে একটি স্টিল বারের ব্যাস হলো 50 মিলিমিটার। আচ্ছা, স্টিল বার কোনটা তোমরা এই চিত্রতে একটু দেখো। এই যে দেখো, এই যে ভিতরে, এটা হলো কি বলো, স্টিল বার। ঠিক আছে, এই যেটা হলো স্টিল, এবং এই যে দেখো একটা পুরুত্ব দেওয়া আছে সেটা হলো কি বলো, কাস্ট আয়রন। ঠিক আছে। তো স্টিল বার দেখো, স্টিল বারটা একটা কি সলিড একটা বস্তু। ঠিক আছে। এর বেস দেওয়া আছে কত মিটার বলো, 50 মিলিমিটার। তো আমাদের বেস দরকার নাই, আমাদের দরকার হলো স্টিল বারের ক্ষেত্রফল। এটা কেন আমাদের ক্ষেত্রফল দরকার আমি শুরুতে কেমনে বুঝলাম, কারণ এই ম্যাথটা আমি এর আগে করেছি আর কি। তো তোমরা যদি এই ম্যাথটা দ্বিতীয়বার করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কিসের জন্য বেসের পরিবর্তে আমাদের ক্ষেত্রফলের দরকার হয় আর কি। তো দেখো আমরা স্টিল বারের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মানটা লিখতেছি। তো দেখো এতে কি বলো, এই তো হলো ক্ষেত্রফল, সরি। তো দেখো এ এস তাহলে কি বলো, স্টিলের ক্ষেত্রফল। তো স্টিলের ক্ষেত্রফল কেমনে বের করবো, দেখো স্টিলটা একটা বৃত্তের মতো দেখা যায়। সেক্ষেত্রে দেখো বৃত্তের যে ক্ষেত্রফল, সেক্ষেত্রে স্টিল বারের ক্ষেত্রফল একই ক্ষেত্রফল হবে। তো এরকম করে আমরা লিখতে পারি যে পাই বাই ফোর ইন্টু এই স্টিল বারের যে ব্যাস, সে ব্যাস কত দেওয়া আছে বলো, 50। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে 50 স্কোয়ার। তো দেখো ক্ষেত্রফলটা যে বের হবে সেটা কিসে বের হবে বলো, মিলিমিটার স্কোয়ার বের হবে। তো এর ক্ষেত্রফল হইতেছে, তো দেখো 1963 1963.50 এককটা কি হবে বলো, মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে। আবার দেখো আর কি দেওয়া আছে, এবং এর দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য বলতে কি বলো, এই যে এর উচ্চতাটা, দেখো উচ্চতাটা কত দেওয়া আছে বলো, উচ্চতা এল সমান সমান দেওয়া আছে হলো 2 মিটার। তো আমরা ম্যাথটা সম্ভবত মিলিমিটারে করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা মিটারে কোনো একক এরকম করে রাখবো না, আমরা এটাকে মিলিমিটারে কনভার্ট করব। তো এল সমান সমান কত বলো, এল সমান সমান হতেছে, যদি আমরা এই 2 মিটারকে মিলিমিটারে নেই তাহলে এল সমান সমান হতেছে 2000 মিলিমিটার। 2000 মিলিমিটার। আর দেখো যে কি বলছে যে কতটুকু ছোট করতে হবে, তার মানে কি ডেল এল এর যে মান আছে, সেই ডেল এল এর মান হলো, ডেল এল এর মান হলো কত বলো, 0.8 মিলিমিটার। 0.8 মিলিমিটার। ঠিক আছে। আর কি আছে বলো, এই যে স্টিলের যে দেখো এই যে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেই গুণাঙ্ক এর মানটা দেওয়া আছে 200 গিগা প্যাসকেল। ঠিক আছে। তো সমান সমান, তো আমরা এটা এই জায়গায় লিখি যে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক ইএস সমান সমান হলো, আসলে আমরা গিগা প্যাসকেলে কোনো ম্যাথ করি নাই, আমরা প্যাসকেলে ম্যাথটা করবো আর কি। তো সেক্ষেত্রে দেখো গিগা প্যাসকেল থেকে যদি প্যাসকেলে আনতে চাই তাহলে আমাদের এর সাথে 10⁹ গুণ করতে হবে। 10⁹, তাহলে এককটা আসলো কি বলো, এককটা হলো উপরে হলো নিউটন আর নিচে হলো মিটার স্কোয়ার। কিন্তু দেখো আমরা তো মিটার স্কোয়ারে ম্যাথটা করতেছি না, আমরা মিলিমিটারে রাখা লাগবে এই মানটাকে। তো দেখো এটা যদি এই মানটাকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করতে চাই তাহলে কেমনে করতে পারি সেটা এই জায়গায় একটু দেখো। আচ্ছা দেখো এই যে এই জায়গায় এই মিটারের সাথে এই মিটার
এই যে এমটা, এই এমটার সাথে একটা এক মনে মনে গুণ আছে এবং কি বলো মনে মনে একটা এক এর সাথে ভাগ আকারে আছে। সেক্ষেত্রে দেখো তুমি যদি এই স্কোয়ারটা না চিন্তা করো তাহলে এরকম করে লেখা যায় যে 1 মিটার সমান সমান কত মিলিমিটার বলো, 1000 মিলিমিটার। তাহলে দেখো তো উপরে কি এরকম কি লেখা যায় কিনা। আর এই মিলিমিটার এম এর মানটা হলো নিচে মানে ভাগ আকারে আছে, সেক্ষেত্রে উপরে এরকম কি লেখা যায় যে 200 ইন্টু 10⁹ আর এটাকে ভাগ করতে হবে কত, যদি 1 মিটার থেকে মিটারে আনতে চাই আমি, যে 1 মিটার থেকে মিলিমিটারে আনতে চাই তাহলে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। মিটার থেকে যদি আমরা মিলিমিটারে কোনো কিছু আনতে চাই তাহলে কি করতে হয় বলো, 1000 দ্বারা ভাগ করতে হয়। কিন্তু দেখো এই মিটারের উপরে একটা স্কোয়ার আছে, যার জন্য কি হয় বলো, এই জায়গায় একটা স্কোয়ার দিতে হবে। তাহলে যে এখন যে এককটা হইতেছে সেই এককটা কি হইতেছে বলো, এককটা হইতেছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো দেখো এই জায়গা থেকে এর যে একটা মান, সে একটা আমরা এই ক্যালকুলেশন করার পর একটা মান পাবো, সেটা হলো 2 1 2 3 4 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে। তো দেখো আসলে এই জায়গায় কীরকম করে কনভার্ট করতে হয় সেটা দেখা দিলাম, কিন্তু কাস্ট আয়রনের জন্য কীরকম করে কনভার্ট করতে হয় সেটা দেখাবো না। ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করিও। তাহলে দেখো এখন আমরা কাস্ট আয়রনের যে ডাটাগুলো দেওয়া আছে সে ডাটাগুলো এই জায়গায় লিখি। দেখো দৈর্ঘ্য দুটার ক্ষেত্রে সমান হবে, কারণ দেখো এই কাস্ট আয়রন এবং স্টিলের যে উচ্চতা দুটোর কি বলো একই উচ্চতা। এল সমান সমান কত হয় বলো, এল সমান সমান হবে 2000 মিলিমিটার। এল সমান সমান হলো 2000 মিলিমিটার। এবং ডেল এল এর মান কত বলো, ডেল এল সমান সমান হতেছে 0.8 মিলিমিটার। 0.8 মিলিমিটার। ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই জায়গা থেকে আমার ক্ষেত্রফল বের করা লাগবে। আমার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত হবে এর একটা মান বের করতে হবে। আচ্ছা দেখো তো এই জায়গা থেকে যদি এই কাস্ট আয়রন, তো দেখো তো এই কাস্ট আয়রনের ভিতরে এই স্টিল বারটা আছে, সলিড স্টিল বারটা কাস্ট আয়রনের ভিতরে আছে। তো দেখো আমরা যদি এই কাস্ট আয়রনটা বা এই স্টিলটা যদি এই কাস্ট আয়রনের ভিতর থেকে বের করে দেই তাহলে এটা কি হবে বলো, একটা কাস্ট আয়রনটা দেখতে হবে একটা ফাঁপা একটা বস্তুর মতন। তো ফাঁপা একটা বস্তুর মতো, ফাঁপা একটা বস্তুর একটা বাইরের ব্যাস থাকে, একটা কি বলো একটা ভিতরের ব্যাস থাকে। দেখো এই যে এই চিত্রতে আমরা এরকম কি দেখে দিচ্ছি আর কি, যে এই যে বাইরের ব্যাসটা দেখো, এই যে এটা হলো একটা কি বলো স্টিলের যে উপরে যে টপ ভিউটা আর কি, সেই টপ ভিউটা আমরা এই জায়গায় দেখাই দিছি। তো দেখো এই জায়গায় এই যে এই কালার করা অংশটা হলো স্টিলের যে কি বলে যে স্টিলের যে ব্যাস এবং এই ফাফাস তো দেখো এই চিত্রটা দেখে একটু বোঝাতে কষ্ট হচ্ছে, তবে তোমরা যদি এই চিত্রটা দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবা। তো দেখো এই যে আমরা এই যে একটা ফাঁপা একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, তো এই ফাঁপা অংশটার ভিতরে কি ছিল বলো, এই সিলিন্ডার যে একটা ফাঁপা অংশ, এই ফাঁপা অংশটার ভিতরে এই স্টিল বারটা ছিল। ঠিক আছে, এই স্টিল যে বার, সে বারটা এই ফাঁপা অংশের ভিতরে ছিল। সেক্ষেত্রে দেখো এই যে ডিটা, এই যে ডি সমান সমান কী হয় বলো, এই ডি এর মান এবং এই স্টিল বারের যে ডি কী হয় বলো, একই ডি হবে, কারণ এই স্টিল বারটা এই ফাঁপার ভিতরে এই সিলিন্ডার আকৃতির যে ফাঁপা বস্তুটা আছে সেই বস্তুর ভিতরে ফাঁপা অংশের ভিতরে এই স্টিল বারটা ছিল। সেক্ষেত্রে স্টিল বারের যে ব্যাস এবং এই কি বলে যে এই সিলিন্ডার আকৃতির যে ফাঁপা অংশের ব্যাস, সেই ব্যাসটা কী হবে বলো একই হবে। তো দেখো আমরা এই জায়গা থেকে যদি এই যে ইয়ের মানটা বের করতে চাই, যে এই ফাঁপা সিলিন্ডারে বা কাস্ট আয়রনের যে বাহিরের ব্যাস, সে বাহিরের ব্যাসটা যদি বের করতে চাই, তাই দেখো আমরা বাহিরের ব্যাস কিন্তু এই যে 60 মিলিমিটার বের করে রাখছি। তো এই 60 মিলিমিটার কেমন হয় সেটা তোমাদের দেখাবো। যে দেখো এই ডি সমান সমান কি এরকম কি লেখা যায় কিনা। দেখো তো এই বড় ডি সমান সমান হলো কাস্ট আয়রনের যে বাহিরের ব্যাস, সে বাহিরের ব্যাস সমান সমান এরকম কি লেখা যায় কিনা। দেখো এই যে দেখো পুরুত্ব দেওয়া আছে, এই পুরুত্বর এই যে একটা টি এবং এই যে একটা টি, মানে তুমি যদি এই বড় ব্যাসটা বাইর করতে চাও তাহলে দেখো তো ডি সমান সমান এরকম কি লেখা যায় যে টি প্লাস ডি প্লাস টি। তো দেখো সেক্ষেত্রে কত হতে, সেই জায়গায় টি এর একটা মান জানি, টি এর মান দেওয়া আছে দেখো 5 মিলিমিটার। তো দেখো 5
প্লাস এই ডিটা কি দি বলো, এই ডি হলো এই যে স্টিলের যে ব্যাস বা সলিড অংশের যে ব্যাস, সেই ব্যাসটা এই ডি এর মান। তো এই ডি এর মান কত দেওয়া ছিল বলো, এই ডি এর মান দেওয়া ছিল হলো 50 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এই জায়গায় এই ডি এর পরিবর্তে আমরা 50 লিখতে পারতেছি। প্লাস টি এর মান কত বলো, টি এর মান এই যে 5 মিলিমিটার। তো দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে হতেছে কি বলো 60 মিলিমিটার। ঠিক আছে, তাহলে কাস্ট আয়রনের যে বাহিরের ব্যাস, সেই বাহিরের ব্যাস হচ্ছে কত বলো 60 মিলিমিটার, এবং ভিতরে কি ছিল বলো, কাস্ট আয়রনের ভিতরে ছিল হলো স্টিল বার। সেক্ষেত্রে স্টিল বারের ব্যাসটা হতেছে কত বলো, ডি সমান সমান 50 মিলিমিটার। ঠিক আছে, তো এই চিত্রটা এখন আমরা সরাই দিতেছি। তাহলে দেখো আমরা যদি ফাফা ফাফা কোনো বস্তুর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা ক্ষেত্রফল বের করার সূত্রটা ঠিক এরকম। দেখো এরকম যদি লিখি যে পাই বাই 4 ইন্টু এই কাস্ট আয়রনের বাহিরের ব্যাস কত বলো 60, মাত্র দেখা দিলাম 60 স্কোয়ার, মাইনাস ভিতরে ব্যাস কত বলো, ভিতরে ব্যাস হলো 50। এককটা কিছু হয়ে বলো, এককটা আচ্ছা এটা ক্যালকুলেশন করি। তো এটা ক্যালকুলেশন করার পরে আমরা এর একটা মান পাবো, সে মানটা হলো 863.93 এককটা কি হয়ে বলো, এককটা হবে মিলিমিটার স্কোয়ার। কারণ দেখো 60 এবং 50 মিলিমিটারই ছিল, তাহলে এককটা হতেছে কি বলো মিলিমিটার স্কোয়ার। এবং কাস্ট আয়রনের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেটা এরকম কি লিখতে পারি যে আমরা ইসি দ্বারা প্রকাশ করি। ইসি সমান সমান কত দেওয়া আছে বলো, 100 গিগা পেস্কেল দেওয়া আছে। তো আমরা এটাকে যদি পেস্কেলে কনভার্ট করতে চাই, তাহলে 100 গুণন 10⁻⁹ এককটা কি হয় বলো, নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তো দেখো নিউটন পার মিটার স্কোয়ার থেকে যদি আমরা মিলিমিটার নিতে চাই, তাহলে আমাদের এককটা হইতেছে এরকম করে, এরকম হয় যে 1 এককটা কি হতেছে বলো, এককটা হতেছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এককটা হতেছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখন যদি আমরা কি বলে যে তো দেখো এখন আমাদের সবগুলো ডাটা লেখা শেষ, এখন শুধু আমরা সূত্র ফেলাবো। তো শুরুতে আমরা স্টিলের জন্য সূত্র ফেলাবো। তো দেখো আমরা স্টিলের জন্য যে সূত্র, সেই সূত্রটা এখানে ফেলাবো। তো আমরা যদি ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক যে সূত্রটা, সেই সূত্রটা এই জায়গায় যদি লিখি যে ই সমান সমান ই সমান সমান পীড়ন বাই বিকৃতি, পীড়ন সমান সমান লেখা যায় এফ বাই এ, আর বিকৃতি সমান সমান লেখা যায় হলো কত বলো, ডেল এল বাই এল। তো দেখো এটা যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি, তাহলে এই পাশে এরকম কি লেখা যায় যে এফ ইন্টু এল, আর নিচে থাকতেছে কত বলো, এ ইন্টু ডেল এল। তো এখন দেখি আমরা যদি এটাকে আর গুণ করি, তাহলে এরকম হয় যে ই ইন্টু এ ইন্টু ডেল এল ইকুয়াল টু এফ ইন্টু এল তো দেখো এখন যদি আমরা এই জায়গায় মানগুলো একটু বসায় দেই, যেহেতু স্টিলের জন্য কাজ করতেছি, তাহলে স্টিলের এর মান কত বলো, স্টিলের হলো 2 দেওয়ার পর কয়টা শূন্য, এই জায়গায় 5টা শূন্য। এককটা কি বলো, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। এককটার সাথে লিখতে হবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই জায়গায় মিস্টেক হয়ে গেছে, এই জায়গায় মিলিমিটার হবে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইন্টু ক্ষেত্রফল কত বের করলাম বলো, ক্ষেত্রফল স্টিলের ক্ষেত্রফল হলো 1963
63.50 এককটা কি বলো, এককটা হলো মিলিমিটার স্কোয়ার, ইন্টু ডেল এল এর মান কত দেওয়া আছে বলো, ডেল এল এর মান দেওয়া আছে হলো দেখো 0.08 একক হলো মিলিমিটার, ইকুয়াল টু এফ এর মান কত বলো, এফ এর মানটা আমরা বের করব, এফ এর মান বের করব এফ ইন্টু এল, এল এর মান কত বলো, এল এর মান দেওয়া আছে হলো 2000, কই দেখো, হ্যাঁ এল এর মান হলো 2000 মিলিমিটার, 2000 মিলিমিটার। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি একটু জায়গা নিই এরকম করে, তো দেখো এই জায়গা থেকে শুধুমাত্র এফ এর মানটা অজানা, তো দেখো এই জায়গা থেকে শুধু আমাদের এফ এর মানটা অজানা, আমরা চাইলে এই জায়গা থেকে এফ এর মানটা বের করতে পারবো। তার আগে আমাদের কাজ কি হলো, তার আগে আমাদের কাজ হলো এককগুলো কাটাকাটি দেওয়া। তো দেখো এই পাশে একটা মিলিমিটার স্কোয়ার আছে, এই পাশে একটা মিলিমিটার স্কোয়ার আছে, একটা আছে উপরে আর একটা আছে কই বলো নিচে, তাহলে আমরা দুটা কাটাকাটি দিতে পারি। এবং দেখো এই যে এই পাশে একটা মিলিমিটার আছে এবং এই পাশে একটা মিলিমিটার আছে, তাহলে দেখো এফ এর একটা মান পেতেছি, এফ এর মান হবে কত বলো, নিউটনে, শুধুমাত্র নিউটন আছে, দেখো নিউটন ছাড়া আর কোনো একক নাই, তাহলে এফ এর যে মানটা বের হবে সে মানটা কিসে বের হবে বলো, নিউটনে বের হবে। তো দেখো এই সময় এফ সমান আমরা এরকম কি লিখতেছি, এই এফটা কিসের এফ বলো, এফটা হলো স্টিলের এফ। ঠিক আছে, তাহলে এই এফ এর মান হতেছে কত বলো, এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এফ এর মানটা বের করে নিয়ে আসো। তো দেখো এফ এর একটা মান বের হইতেছে, এফ এর মান হলো 15,70,000, এফ এর মান হলো 15,70,080 নিউটন। ঠিক আছে, তো দেখো আমরা স্টিলের জন্য যে বল লাগবে সে বলের মানটা আমরা বের করলাম। এখন আমাদের কাজ হলো যে ইয়ের জন্য যে কি বলে যে কাস্ট আয়রনের জন্য যে কি পরিমাণ বল লাগবে সেই বলটা আমরা বের করে নিয়ে আসি। তো দেখো কাস্ট আয়রনের জন্য আমাদের এই একই সূত্র হবে, যে আমরা এতটুকু এই যে দেখো এই যে এতটুকু যে ক্যালকুলেশন করলাম এই সূত্রটা এই জায়গায় আবার রিপিট করা লাগবে। তো দেখো এই সূত্রটা তোমরা যদি আবার রিপিট করো তাহলে ফাইনালি তোমরা এই লাইনটা পাবা, এই ফাইনালি তোমরা কি বলে যে কাস্ট আয়রনের জন্য ওই মানে এই একই লাইন আমরা পাবো। তো সেক্ষেত্রে দেখো আমি আর বিষয়টা রিপিট করতেছি না, যেহেতু বোর্ডে জায়গা কম, সেক্ষেত্রে আমরা শুরুতে ফাইনাল যে লাইনটা সেই লাইনটা লিখতেছি এই জায়গায়, যে ই সি ইন্টু কত বলো, ক্ষেত্রফল ইন্টু ডেল এল ইকুয়াল টু এফ সি ইন্টু এল। তো দেখো এখন যদি আমরা শুধু মানগুলো এই জায়গায় একটু ইনপুট করি, তাহলে কাস্ট আয়রনের জন্য ইয়ের মান কত দেওয়া আছে বলো, এই যে এই জায়গায় দেখো সেটা হলো 1 এককটা কি হবে বলো, এককটা হলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এককটা হতেছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ইনটু এর সাথে আমাদের ক্ষেত্রফল, দেখো কাস্ট আয়রনের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা এই জায়গায় লিখতে হবে। তো ক্ষেত্রফল হলো কত, 863.93, 863.93, এককটা কি হবে বলো, এককটা হবে অবশ্যই মিলিমিটার স্কোয়ার, ইনটু ডেল এল এর মান কত বলো, দেখো 0.8 মিলিমিটার, 0.8 এককটার সাথে লেখো মিলিমিটার, ইকুয়াল টু এফ এর মান কত বলো, এফ এর মানটা আমরা বের করব, এফ সি এফ এর মানটা আমরা বের করব, ইনটু এল এর মান কত বলো, এল এর মান দেওয়া আছে দেখো 2000 মিলিমিটার, 2000 মিলিমিটার। তো দেখো এই সম্পূর্ণ মানের ভিতরে শুধুমাত্র আমাদের এফ এর মানটা অজানা, শুধুমাত্র এফ এর মানটাও জানা, আমরা এই জায়গা থেকে এফ এর মানটা বের করতে পারবো। কিন্তু আমরা দেখি যে আসলে এফ এর যে একক সেই এককটা আগে ঠিক আছে কিনা, সে আমরা আগে এককটা চেক দিয়ে নেই। তো দেখো এর জন্য আমরা একটু কালার পেন নেই। তো দেখো এই জায়গায় যে এফ এর যে মানটা বের হবে সেটা কিসের জন্য বলো, কাস্ট আয়রনের জন্য। তো এই জায়গায় কাস্ট আয়রন এফ সি লিখে দিলাম,
ইকুয়াল টু, দেখো এই যে এই পাশে, দেখো এই যে 1 মিলিমিটার স্কোয়ার এবং এই যে নিচে 1 মিলিমিটার স্কোয়ার, এই দুটা কাটা দেওয়া যায়। দেখো এই যে হাতের সমানের বাম পাশে 1 মিলিমিটার স্কোয়ার আছে এবং সমানের ডান পাশে, সমানের বাম পাশে 1 মিলিমিটার আছে এবং সমানের ডান পাশে 1 মিলিমিটার আছে। তো এই দুটো মিলিমিটার এবং মিলিমিটার যদি আমরা কাটা দেই, তাহলে এফ সি এর যে মান বা বল, কাস্ট আয়রনের যে বলের প্রয়োজন, সেটা শুধু কিসে বের হবে বলো? নিউটনে বের হবে। তো দেখো এই এককটা কিসে বের হবে? নিউটনে বের হবে। এখন এটা কনভার্ট করো, ক্যালকুলেশনটা করে এফ এর একটা মান বের করে নিয়ে আসো। তো দেখো এফ সমান সমান এরকম কি লেখা যায়, যে এফ সমান সমান, তো দেখো এফ সমান সমান এরকম লেখা যায় যে 34,559.6 নিউটন। তাহলে দেখো এই যে আমাদের কাস্ট আয়রনের যে বলের প্রয়োজন, সে বলটা হলো কত বলো? 34,559.6 নিউটন বলের প্রয়োজন। তো এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে দুটা বলের মান পেলাম, একটা হলো স্টিলের জন্য একটা বল পাইলাম এবং কি বলো কাস্ট আয়রনের জন্য একটা বল পাইলাম। তো দেখো আমাদের যে মোট যে বল লাগবে, সে বলটা হবে এরকম। দেখো যে মোট বল পি সমান সমান, মোট বল পি সমান সমান হবে, একটা হলো স্টিলের যে বল, সে বলটা দিব যে এফ এস প্লাস এফ সি, এটা হলো কাস্ট আয়রনের যে বল, সে বলটা। দেখো এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা একটা পি এর মান পাবো। তো পি সমান সমান এরকম করে লেখা যায়। তো দেখো এফ এ যে কি বলে, যে স্টিলের যে বল, সে বলটা আমরা শুরুতে লিখতেছি যে 15,70,80.80 প্লাস স্টিলের যে, দেখো এই যে কাস্ট আয়রনের যে বল, সে বলটা আমরা এই জায়গায় এরকম করে লিখতে পারি যে কত দিয়ে আছে মাত্র বের করলাম, যে দেখো 34,559.6। তো দেখো এই সম্পূর্ণ যদি আমরা যোগ করি, তাহলে আমরা মোট যে বল, সে বলটা পাবো। তো এই সম্পূর্ণ যোগ করি, তো দেখো এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা যোগ করার পরে আমাদের যোগফলটা হতেছে 191636.8 নিউটন। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো এখন আমরা একটু ম্যাথটা বোঝার চেষ্টা করব, যে আসলে আমরা যে এই স্টিলের জন্য আলাদা একটা পি এর মান বের করলাম কিসের জন্য, এবং কাস্ট আয়রনের জন্য আলাদা আলাদা পি এর মান কিসের জন্য বের করলাম। আসলে দেখো এই জায়গায় বলছে যে একটা বলে কি বলে যে 0.8 মিলিমিটার ছোট করতে হবে, মানে এমন একটা বল লাগবে যে বলে মনে করো যে স্টিলও 0.8 মিলিমিটার ছোটো হবে এবং কাস্ট আয়রনও 0.8 মিলিমিটার ছোটো হবে। কিন্তু দেখো আমরা যদি আলাদা আলাদা পি যদি না বের করে একটা পি দিতাম, তাহলে দেখো ওই বল দ্বারা হয়তো বা স্টিল 0.8 মিলিমিটার ছোটো হলেও কাস্ট আয়রন কিন্তু 0.8 মিলিমিটার ছোটো হতো না। সেক্ষেত্রে আমাদের কি বলো, এই আলাদা আলাদা দুটা পি এর মান বের করতে হচ্ছে, একটা হলো কাস্ট আয়রনের জন্য আর একটা কিসের জন্য বলো, স্টিলের জন্য। পরবর্তীতে আমরা দুইটা বল একত্রে যোগ করে আমরা বলতে পারি যে আসলে এই বস্তুটা বা এই মেটেরিয়ালসটাকে যদি আমরা 0.8 মিলিমিটার ছোট করতে চাই, তাহলে আমাদের যে বলটা বের করলাম, এত বলের প্রয়োজন হবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের যে 3 নাম্বার ম্যাথ, সেই 3 নাম্বার ম্যাথ হলো এই ম্যাথটা একটু পড়ো। একটি কপারের গোলাকার ট্যাপার আকৃতির বড়, উহার দৈর্ঘ্য হলো 1 মিটার এবং ছোট প্রান্তের ব্যাস হলো 40 মিলিমিটার এবং ম্যাথটা যদি আবার একটু পড়ি, যে একটি কপারের গোলাকার ট্যাপার আকৃতির রড, উহার দৈর্ঘ্য 1 মিটার এবং বড় প্রান্তের ব্যাস 40 মিলিমিটার এবং ছোট প্রান্তের ব্যাস হলো 20 মিলিমিটার। যদি আরোপিত লোড 50 কিলো নিউটন এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক 100 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়, তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। তো দেখো এই ম্যাথটার জন্য শুরুতে আমরা একটা চিত্র অঙ্কন করে আনি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। তো দেখো এই ম্যাথটার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করলাম। একটি কপারের গোলাকার ট্যাপার আকৃতির রড, তার মানে এই রডটা কি বলে, একটা ট্যাপার আকৃতির রড। ট্যাপার আকৃতির রড দেখতে সাধারণত এরকম হয়। এই যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কত মিটার বলো, এই যে দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য হলো 1 মিটার এবং বড় প্রান্তের ব্যাস, এই যে এই ব্যাসটার মান দেওয়া আছে কত বলো, 40
মিলিমিটার, এবং ছোট প্রান্তের যে ব্যাস সেই ব্যাসের মান দেওয়া আছে 20 মিলিমিটার। ঠিক আছে, তো দেখো এই যে এর উপরে 50 কিলো নিউটন ওজনের বল প্রয়োগ করা হইতেছে, 50 কিলো নিউটন ওজনের বল প্রয়োগ করা হইতেছে। তাহলে এর যে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল কত হবে সেটা বের করতে বলছে। তো দেখো এর জন্য আমরা শুরুতে গিভেন ডাটাগুলো একটু লিখি। তো দেখো আমরা যদি এই ম্যাথটা মিলিমিটারে করি তাহলে আমরা অনেক সুবিধা পাবো, কারণ দেখো এই যে বড় বড় এককের যে মান, মানে বড় মানটা দেখো মিলিমিটারে দেওয়া আছে। ঠিক আছে, এবং দেখো আরও অনেকগুলো মান যে বেশের মানগুলো মিলিমিটারে দেওয়া আছে, সেক্ষেত্রে শুধুমাত্র একটা মান মিটারে দেওয়া আছে, দৈর্ঘ্যের যে মানটা সেই মানটা মিটারে দেওয়া আছে। তো আমার কাছে মনে হয় এই ম্যাথটা যদি আমরা মিলিমিটারে করি তাহলে সুবিধা পাবো। তো দেখো এরকম করে আমরা লিখি যে এল সমান সমান দৈর্ঘ্য দিয়ে আছে কত মিটার বলো, 1 মিটার। 1 মিটার সমান সমান আমরা কি জানি বলো, এল সমান সমান 1 মিটার সমান সমান আমরা জানি 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার। এবং দেখো এই ব্যাস, বড় প্রান্তের ব্যাসকে আমরা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি। তাহলে এরকম করে লিখি যে এই ডি সমান সমান কত দেওয়া আছে বলো, এই যে 40 মিলিমিটার, 40 মিলিমিটার। এবং ছোট প্রান্তের যে ব্যাস সেই ব্যাস দেওয়া আছে কত বলো, 20 মিলিমিটার, 20 মিলিমিটার। আর কি কি দেওয়া আছে বলো, পি এর মানটা দেওয়া আছে, দেখো পি সমান সমান দেওয়া আছে 50 কিলো নিউটন। আসলে আমরা কিলো নিউটনে কোনো ম্যাথ করব না, আমরা নিউটনে ম্যাথ করব। তো দেখো 50 কিলো নিউটনকে যদি আমরা নিউটনে নিতে চাই তাহলে আমাদের সাথে জাস্ট কি বলে যে 10 কিউব গুণ করতে হবে। তো 50 গুণন 10 কিউব, এককটা কি হয়ে বলো, এককটা হবে নিউটনে। আর দেখো এর একটা মান দেওয়া আছে, তো এর মানটা আমরা এই পাশে লিখতেছি যে ই সমান সমান হলো 100 কিলো নিউটন, সরি 1000 কিলো নিউটন ইন্টু 10 কিউব, এককটা হবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখন যদি আমরা যে কি বলে যে সূত্র ফেলানোর চেষ্টা করি তাহলে হয়তো বা আমাদের যে ডেল এল এর যে মানটা সে মানটা বের করতে পারবো। তো দেখো এই যে বলছে যে ডেল এল সমান সমান হোয়াট। তো দেখো এই জায়গায় আমরা এরকম করে লিখি যে উই নো ইয়ঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান সমান পীড়ন বাই বিকৃতি। তো পীড়ন কত বলো, এফ বাই এ, আর বিকৃতি হলো ডেল এল বাই এল। তো দেখো এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে এরকম করে লিখতে পারি যে এফ ইন্টু এল, আর নিচে হইতেছে কত বলো, এ ইন্টু ডেল এল। ঠিক আছে, তো দেখো আমরা যদি এই মানটাকে একটু আড়াআড়ি গুণ করে দেই তাহলে এরকম করে লিখতে পারি যে ই ইন্টু এ ইন্টু ডেল এল ইকুয়াল টু এফ ইন্টু এল, ঠিক আছে। তো এখন দেখো আমাদের এই যে ক্ষেত্রফল, যে টেপার সেকশনের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি হবে সেটা আমরা সূত্রতে দেখাই দিছিলাম। তোমাদের যদি মনে না থাকে তাহলে আবার একটু দেখে নাও যে আমরা এই সূত্রটা এই জায়গায় লিখতেছি এরকম করে যে ই ইন্টু টেপার সেকশনের ক্ষেত্রফল হলো পাই ডি ইন্টু ডি বাই 4 ইন্টু ডেল এল ইকুয়াল টু এফ ইন্টু এল। তো দেখো এটা যদি আমরা আবার একটু আড়াআড়ি গুণ করি, যে আসলে ভগ্নাংশ আকারে কোনো কিছু রাখতে চাচ্ছি না, তাহলে দেখো এই যে ই ইন্টু পাই ইন্টু ডি ইন্টু ডেল এল। দেখো এই 4টা নিচে ছিল, যদি সমানের ডান পাশে যায় তাহলে এটা কি হবে, ভাগ আকারে ছিল, গুণ হয়ে যাবে। তো 4 ইন্টু এরকম করে লেখা যায়, দেখো 4 ইন্টু এফ ইন্টু এল। তো এখন যদি আমরা মানগুলো বসায় দিই তাহলে দেখো ডেল এর একটা মান পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো মানগুলো একটু এরকম করে লিখি। এর মান কত দিয়ে আছে বলো, 1000
1000 ইন্টু 10 কিউব, 1000 ইন্টু 10 কিউব, এককটা লিখতে হবে, একক হলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইন্টু পাই ইন্টু ডি এর মান কত বলো, ডি এর মান হলো 40, 40 সাথে যদি এককটা এরকম করে লিখি যে 40 মিলিমিটার ইন্টু ছোট যে ব্যাস সেই ব্যাসের মান কত বলো 20 মিলিমিটার, 20 মিলিমিটার ইন্টু ডেল এল, ডেল এল এর মানটা বের করব। আর এফ এর মান কত দেয়া 4 ইন্টু 4 ইন্টু এফ এর মান কত দেওয়া আছে বলো, এফ এর মানটা বা পি এর এফ পি একই কথা 50 ইন্টু 50 ইন্টু 10 কিউব। তো দেখো এই যে উপরে আছে কটা বলো, উপরে আছে একটা মিলিমিটার স্কোয়ার এবং নিচে আছে একটা মিলিমিটার স্কোয়ার। তো আমরা দুটা মিলিমিটার স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে দেখো এ পাশে কি থাকতেছে বলো, দেখো এই সমানের ডান পাশে একটা নিউটন আছে, এই যে সমানের ডান পাশে একটা নিউটন আছে এবং কি বলো এই সমানের বাম পাশে আরেকটা নিউটন আছে। তাহলে দেখো এই নিউটন দুটাই কি বলো উপরে আছে, তাহলে আমরা দুটাই কেটে দিতে পারি। তাহলে দেখো ডেল এল এর যে মানটা বের হবে শুধুমাত্র কত বলো, দেখো একটা মাত্র মিলিমিটার আছে, শুধুমাত্র একটা মিলিমিটার আছে, আর সব মান মানে কাটাকাটি করে চলে গেছে। তো দেখো এখন শুধু আমাদের ডেল এল এর যে মানটা পাবো সে মানটা কিসে বের হবে বলো, অবশ্যই সেটা ইয়েতে বের হবে, যে মিলিমিটার বের হবে। তো দেখো এরকম করে আমরা লিখি যে ডেল এল সমান সমান ডেল এল সমান সমান, ওকে একটু দাঁড়াও আমরা পেনটা চেঞ্জ। তো দেখো এই যে সম্পূর্ণ লাইন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডেল এল একটা মান পাবো। তো এরকম করে লেখা যায় যে ডেল এল সমান সমান কত হয় বলো, এটা একটা ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে ডেল এল এর মান হবে 0.0198, এককটা অবশ্যই মিলিমিটারে আছে, কারণ দেখো শুধুমাত্র একটা মিলিমিটার ছাড়া সব মান কাটাকাটি চলে গেছে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আসলে এই ম্যাথটা বোঝার মতো কিছুই নাই, কারণ সূত্র ফেলালে এই ম্যাথটা হয়ে যায়। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।